সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে তোমরা নিরাপদে আছো। তো আজকে আমি সরাসরি চলে যাব আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমাদের অনলাইন ক্লাসে আজকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে বিএসএস অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আমার অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি এবং তোমাদের সাথে আমি পুরো সময়টাতেই থাকবো। ডক্টর আহমেদ হাসান বাকার, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ আর সরকারি বাংলা কলেজ, ঢাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা চলে যাই আজকের ক্লাসে সরাসরি। তো আমাদের আজকে আমি দ্বিতীয় বর্ষের 9 অক্টোবর 2020 দ্বিতীয় বর্ষের যে ক্লাসটি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের বিএসডব্লিউ কোড নাম্বার 208 এর কোড ছিল আমাদের পপুলেশন সায়েন্স বা ডেমোগ্রাফিক সায়েন্স। সেটির তৃতীয় অধ্যায় আমরা ইতিমধ্যেই শেষ করেছি। তো আজ আমরা পড়ব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের যে শিরোনাম সেটি হচ্ছে থিওরিজ অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার তত্ত্বসমূহ। এই জনসংখ্যার তত্ত্ব সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে জনসংখ্যা আসলে বিষয়টা কি। জনসংখ্যা, তোমরা জানো যে জনসংখ্যা হচ্ছে বা মানুষ হচ্ছে পৃথিবীর সৃষ্টির সেরা জীব। তো এই জনসংখ্যার ব্যবস্থাপনা বা জনসংখ্যার যে ম্যানেজমেন্ট, সেটা যদি চমৎকারভাবে না করা যায় তাহলে একটি দেশ সেই আশরাফুল মাখলুকাত বা সেই সৃষ্টির সেরা জীবকে নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে পারে। অর্থাৎ এই জনসংখ্যা আমার ম্যানেজমেন্টের কারণে, সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে চমৎকার সম্পদ হতে পারে, আবার এই জনসংখ্যা আমার ম্যানেজমেন্টের ভুলের কারণে সেটা বোঝা হতে পারে। তো সুতরাং একই জনসংখ্যা কোনো দেশে সম্পদ, আবার কোনো দেশে সেটি বোঝা। সুতরাং তাহলে বিষয়টা কি, যে জনসংখ্যার এই যে সম্পদ হবে না সেটি বোঝা হবে, তার উপর নির্ভর করে অনেক বিজ্ঞানী, অনেক দার্শনিক এরা জনসংখ্যার উপরে বিভিন্ন তত্ত্ব বা থিওরি ডেভেলপ করেছে। এই থিওরির ফলে যেটি হয় সেটি হচ্ছে যে জনসংখ্যার বর্তমান, জনসংখ্যার ভবিষ্যৎ, জনসংখ্যার অতীত কেমন ছিল, তার গঠন কি হবে, প্রকৃতি কি হবে এবং এই জনসংখ্যাকে কিভাবে কাজে লাগানো যাবে, জনসংখ্যা আমাদের সম্পদ হবে না বোঝা হবে, জনসংখ্যার টোটাল খুঁটিনাটি বিষয় নিয়ে জনসংখ্যার উপরে যে তত্ত্ব প্রদান করেছে সেটি হচ্ছে আমাদের থিওরিজ অফ পপুলেশন। এই থিওরিজ অফ পপুলেশন অনেক ব্যাকগ্রাউন্ড আছে এটির, সেটি আলোচনা করলে আমাদের অনেক সময় চলে যাবে। সেটির মধ্যে আমরা দেখেছি যে কনফুসিয়াস থিওরি বা চৈনিক যে থিওরি ছিল সেটি ছিল আমাদের গ্রিক দর্শনের মাধ্যমে আমরা দেখতে পাই যে তারা জনসংখ্যা সম্পর্কে কি বলেছে। আমাদের যে মধ্যযুগীয় জনসংখ্যার বিষয়ে বিভিন্ন দার্শনিকগণ আলোচনা করেছেন, তারা কি বলেছেন। আমাদের খ্রিস্ট ধর্ম, আমাদের ইহুদি ধর্ম এবং পরিশেষে ইসলাম ধর্ম জনসংখ্যা নিয়ে কি বলেছে। এগুলি বিভিন্ন দর্শন আমাদের জনসংখ্যার তত্ত্ব নিয়ে আমরা কথা বলতে পারবো, অনেক কথা বলতে পারবো, একাডেমিক কথা অনেক বলা যাবে, কিন্তু আমরা আজকে এই ডিটেলস আলোচনায় যাব না গিয়ে আমরা আমাদের জনবিজ্ঞানের বা আমাদের 208 কোডের যে গুরুত্বপূর্ণ থিওরিগুলো আছে, যে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি আছে, তার মধ্য থেকে আমরা কয়েকটি নির্বাচিত করে আমরা তোমাদের পরীক্ষা উপযোগী করার জন্য আলোচনা করব। তো আমরা
জানি যে জনসংখ্যার উপরে অনেক ব্যক্তি মনীষী তারা আলোচনা করেছেন। তার মধ্যে প্লেটো, অ্যারিস্টটল, ম্যালথাস, ইবনে খালদুন, কার্ল মার্কস, এম.ডি. সাডলার, হারবার্ট স্পেন্সার, করাডো গিনি, হেনরি জর্জ, অ্যাডাম স্মিথ সহ অনেক বিজ্ঞানীরা জনসংখ্যা সম্পর্কে আলোচনা করেছে। এবং তোমাদের যেটি বলছিলাম যে কনফুসিয়াস দর্শন, তারপরে তোমার গ্রিক দর্শন, ভারতীয় দর্শন, রোমান দর্শন, খ্রিস্টান দর্শন, হিন্দু দর্শন, ইহুদিবাদ, মধ্যযুগে এবং ইসলাম ধর্ম, বিভিন্ন ধর্মে আলোচনা করেছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং আধুনিক একটি তত্ত্ব প্রদান করেছেন তিনি হচ্ছেন যে টমাস রবার্ট ম্যালথাস। উনি একটি চমৎকার প্রথম একটি বৈজ্ঞানিক দর্শন এবং বিজ্ঞান ভিত্তিক একটি তত্ত্ব দাঁড় করান জাতির সামনে, বিশ্ববাসীর সামনে। এই জন্য তার এই তত্ত্বটি অনেক জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে সেই সময়ে। এই টমাস রবার্ট ম্যালথাস, উনার নাম অনুসারে ওই তত্ত্বের নামকরণ করা হয়েছে যে ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন, অর্থাৎ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কি, তার আগে আমরা ম্যালথাস সম্পর্কে একটু আলোচনা করতে পারি। তো ম্যালথাস, আমরা জানি যে টমাস রবার্ট ম্যালথাস উনি 1766 সালে, দেখা যায়, হ্যাঁ 1766 সালে উনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং উনি 1834 সালে মারা যান। ডায়েট একটা বর্ন, তাহলে 1766 সালে জন্ম, 1834 সালে উনি মারা যান। এবং উনি একজন ধর্মের বিষয়ে উনি লেখাপড়া করছেন, ধর্ম যাজক ছিলেন এবং উনি হার্ভার্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আইনের ছাত্র ছিলেন। তো উনি তার যে বিখ্যাত বই 1798 সালে, আমি একটু মুছে দিই, 1798 সালে কি করলেন, উনি একটি বই লিখলেন, অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। এই গ্রন্থে উনি এই শিরোনামে একটি আর্টিকেল লিখলেন এবং সেটি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেল এবং তার নাম অনুসারে এই থিওরিটার নাম হয়ে গেল ম্যালথুসিয়ান থিওরি। তো আমি বইটার নাম আবার লিখে দিই, মানে তার আর্টিকেলটার নাম অ্যান এসে, ESSAY, এসে মানে আর্টিকেল বা রচনা, অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার an essay on the principle of population, প্রিন্সিপাল না, সরি প্রিন্সিপাল হবে এখানে, আমি ওইটাই সন্দেহ করেছিলাম। প্রিন্সিপাল অফ পপুলেশন, অর্থাৎ জনবিজ্ঞান বা জনসংখ্যার নীতির উপরে ওনার যে আর্টিকেল ছিল সেটিকেই বলা হচ্ছে যে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। এই যে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে উনি তাহলে কি বললেন, সেটি হচ্ছে আমাদের
আজকের আলোচনার বিষয়। তো উনি বলছেন, উনি কি বলছেন চলো আমরা একটু দেখে নিই। ম্যালথাস তার গ্রন্থ অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে উনি বলেন যে মানুষের বাঁচতে হলে খাদ্য লাগবে। এটা কিন্তু চিরন্তন সত্য। মানুষের বাঁচতে হলে অবশ্যই খাদ্যের প্রয়োজন। আর মানুষ যখন বেঁচে থাকবে তখন তার আরেকটা প্রবৃত্তি হচ্ছে সে তার বংশের ধারাটা রক্ষা করবে, অর্থাৎ সে তার যৌনক্রিয়া বা অসীম যৌনক্রিয়া সে অবশ্যই বজায় রাখবে। এই দুইটার মধ্যে যদি ব্যালেন্স করা যায় তাহলে জনসংখ্যাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে বা ম্যানেজমেন্ট করা যাবে। আর যদি এটা ব্যত্যয় হয় তাহলে জনসংখ্যাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা যাবে। এটি হচ্ছে মূল কথা। এখন উনি বলছেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। এটাই হচ্ছে এই থিওরির মূল ইম্পর্টেন্ট। ওকে, I would like to draw your attention that যে জনসংখ্যা বা পপুলেশন ইজ ইনক্রিজিং বাই অ্যারিথমেটিক্যালি, অর্থাৎ জিওমেট্রিক্যালি জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। আমি লিখে দিই জ্যামিতিক হার। জ্যামিতিক হার কোনটা? জ্যামিতিক হার ধরো 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, অর্থাৎ এটা লাফিয়ে লাফিয়ে যখন ডাবল হয় তখন সেটা জ্যামিতিক হার। আর উনি সাথে সাথে বলছে যে খাদ্য উৎপাদন একটি দেশে প্রতি 25 বছরে, অর্থাৎ উনি আবার ওটাও বলছিল যে প্রতি 25 বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। তো গাণিতিক হারটা কি? গাণিতিক হার হলো 1, 2, 3, 4, 5, 6। এটাও বৃদ্ধি পায় কিন্তু এক 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 করে বৃদ্ধি পায়। আর জ্যামিতিক হার হচ্ছে 2। আজকে যদি আমার দেশের জনসংখ্যা 2 কোটি থাকে তাহলে 25 বছর পর সেটা হবে 4 কোটি, আরো 25 বছর পর হবে 8 কোটি, আরো 100 বছর পর হবে 16 কোটি। এইরকম আস্তে 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 প্রতি 25 বছরে জনসংখ্যা জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এটা উনি বলছেন। তো উনি একটি গ্রাফের মাধ্যমে দেখিয়েছেন। আমরা গ্রাফটি একটু দেখি। গ্রাফটা হচ্ছে এটা হচ্ছে OX রেখা হচ্ছে খাদ্য উৎপাদন, আর OY রেখা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এখন ধরো তাহলে খাদ্য উৎপাদন বাড়ে হচ্ছে গাণিতিক হারে। গাণিতিক হার কি? 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, এইভাবে। আর জ্যামিতিক হার কি? 2, 2-এর পরে 4, 4-এর পরে 8, 8-এর পরে 16 মনে করো। তাহলে এই যে 2-এর সাথে 1-এর সম্পর্ক, 4-এর সাথে 2-এর সম্পর্ক, 8-এর সাথে 3-এর সম্পর্ক, 16-র সাথে 4-এর সম্পর্ক। এখন এই যে রেখাটা গেল
এই রেখাটার নাম দিলাম আমি, মনে করো পিএম রেখা। পিএম রেখা, এই পিএম রেখা হচ্ছে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের যে সম্পর্ক হলো, সেটিকেই আমাদের এখানে পিএম রেখা। অর্থাৎ খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে, আর জনসংখ্যা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে। চিত্রে উভয়েরই আনুপাতিক সম্পর্কের মধ্যে এই পিএম রেখাটা হচ্ছে আমার আনুপাতিক সম্পর্ক। অর্থাৎ খাদ্য এবং জনসংখ্যা বৃদ্ধির যে কার্ভ বা রেখাটাই হচ্ছে আমার ম্যালথুসিয়ান থিওরির মূল কথা। এটি হচ্ছে মূলত ম্যালথুসিয়ান থিওরি, ম্যালথুসের মূল কথা। এখন ম্যালথাসের থিওরির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করছেন। ম্যালথাস তার থিওরির মধ্যে বলছে, 1 নম্বর বলছে যে মানুষের খাদ্যের আবশ্যকতা। খাদ্য বাঁচতে হলে অবশ্যই খাবার লাগবে এবং সেটার অবশ্যই দরকার আছে, এবং খাদ্য উৎপাদনটা, খাদ্যের আবশ্যকতা সম্পর্কে ম্যালথাস বলছে যে I think I may fairly make two population. First, that food is necessary to the existence of man. উনি বলছেন যে খাদ্য হচ্ছে মানুষের জীবন বাঁচার জন্য খুবই প্রয়োজন। সেটি হচ্ছে এই ম্যালথাসের তত্ত্বের কথা। আরেকটা বলছে যে মানুষের যৌন ক্ষমতার শক্তি, অর্থাৎ উনি বলছেন যে মানুষের প্রজনন ক্ষমতা অব্যাহত ভাবে থাকার প্রবণতা বিদ্যমান, এবং এ ব্যাপারে তার বক্তব্য হলো জনসংখ্যা বৃদ্ধির ক্ষমতা খাদ্য উৎপাদনের ক্ষমতা থেকেও ব্যাপক, এবং এর ফলে একসময় খাদ্য উৎপাদন বৃদ্ধির তুলনায় জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ অনেক বেড়ে যায়। এটি হচ্ছে তার থিওরির কথা। এবং তার থিওরির আরেকটা দিক হচ্ছে যে হার, খাদ্য উৎপাদন গাণিতিক হার আর জনসংখ্যা উৎপাদন জ্যামিতিক হার। এটিও কিন্তু আমরা অলরেডি বলেছি, খাদ্য উৎপাদন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর জনসংখ্যা বৃদ্ধি 2, 4, 8, 16, 16 পরে 32, 32 থেকে 64, 128, এইভাবে লাফিয়ে লাফিয়ে জনসংখ্যা বাড়বে প্রতি 25 বছরে উৎপাদন। আচ্ছা, আরেকটা উনি বলছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণ। এই থিওরির আরেকটা মূল কথা, 4 নাম্বার, জনসংখ্যা নিয়ন্ত্রণ। উনি বলছেন যে জনসংখ্যাকে 2 ভাবে মানুষ নিয়ন্ত্রণ করতে হয়। একটি হচ্ছে প্রাকৃতিক উপায়ে, আরেকটা হচ্ছে প্রতিরোধমূলক ভাবে। প্রাকৃতিক উপায়ে এবং প্রতিরোধমূলক ভাবে। প্রাকৃতিক উপায়টা কি? প্রাকৃতিক উপায় মনে করো যে ঝড়, বন্যা, বৃষ্টি, দুর্যোগ, অগ্নি দুর্ঘটনা, বিভিন্ন কারণে মানুষ মারা যাবে। খাদ্যের অভাব, দুর্ভিক্ষ, বিভিন্ন কারণে মানুষ মারা যেতে পারে। এই যখন মানুষ মারা যায় তখন এটাকেই বলছে উনি প্রাকৃতিক নিয়মে জনসংখ্যা হ্রাস। আর একটা বলছে যে প্রতিরোধমূলক। প্রতিরোধমূলক মানে হচ্ছে যে একজন মানুষ সে সারা জীবন যদি বিবাহ না করে, একজন মানুষ যদি কৌমার্য অবলম্বন করে, কুমারত্ব প্রদর্শন করে, এবং সে যদি সন্তান না নেয়, অথবা মনে করো যে সে যদি বন্ধ্যাত্ব গ্রহণ করে, বা সে যদি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের পরিবারকে ছোট রাখতে পারে, এটি হচ্ছে প্রতিরোধমূলক। তো এর শেষে ম্যালথাস যেটি বলেছেন যে মানুষ যদি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে প্রকৃতি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যদি জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন না হই তাহলে প্রকৃতি প্রতিশোধ নেবে, অর্থাৎ প্রকৃতি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে। তুমি দেখো যে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলিতে
যাদের বন্যা, খরা, দুর্ভিক্ষের মাধ্যমে, রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে প্রচুর মানুষ মারা যায়। কি জন্য? কারণ এইসব দেশের জনসংখ্যা বেশি, জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে যদি এইসব দেশগুলি উদাসীন থাকে, ফলে কি হয়? ফলে ওই সমস্ত দেশগুলিতে দুর্নীতি, রাহাজানি, নানা রকমের অপরাধ প্রবণতা কাজ করে। ফলে মানুষে মানুষে দাঙ্গা হয়, বিভিন্ন মানুষ প্রকৃতির উপরে প্রতিশোধ নেওয়া শুরু করে, অর্থাৎ সে গাছপালা কেটে, নদী ভেঙে সব প্রাকৃতিক সম্পদ নষ্ট করে ফেলে। ফলে প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেয়। অনেক সময় তুমি দেখবা যে আমাদের দেশে অনেকে ভূমিদস্যুরা আছে যারা পাহাড় কেটে ফেলে, অথবা পাহাড়ে জায়গা দখল করে অনেক সময় দেখা যায় সেখানে ঘর বাড়ি তৈরি করে ভাড়া দেয়, ব্যবসা করে খায়। ফলে এই পাহাড় কাটতে কাটতে বা পাহাড়ের উপরে অত্যাচার করতে করতে কোনো এক সময় মুষলধারে যখন বৃষ্টি হয়, তখন কিন্তু ওই ঘর বাড়ি নিয়ে পাহাড় ধস হয়ে যায়। তখন দেখবো অনেক লোকই মারা যায়। তো এটাও কিন্তু একটা প্রকৃতির প্রতিশোধ। কারণ তুমি যখন প্রকৃতির উপরে অত্যাচার করবে, তখন প্রকৃতি তোমার উপরে শাসন করবে। এটি হচ্ছে ম্যালথাসের থিওরি কথা, আমার কথা নয়, এটি হচ্ছে ম্যালথাসের কথা। তো এটি হচ্ছে মূলত ম্যালথাসের কথা। তো আমরা জানি যে প্রত্যেকটি থিওরির যেমন সবল দিক থাকে, যেমন প্রামাণ্য বিষয় থাকে, কংক্রিট ভিত্তি থাকে, তেমন প্রত্যেকটি থিওরির আবার কিছু দুর্বলতাও থাকে, কিছু সমালোচনাও থাকে। তো সেই সমালোচনাগুলো কি আমি একটু বলে নিই। সেটি হচ্ছে যে ম্যালথাস বলছে যে গাণিতিক এবং জ্যামিতিক হারে খাদ্য এবং জনসংখ্যা বৃদ্ধি পায়। তো আধুনিক বিজ্ঞানীরা বলছে যে আসলে জ্যামিতিক এবং গাণিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। কারণ এরকম হতে নাও পারে। কারণ আমি যদি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করি, আমার যদি সরকার ভালো ব্যবস্থা নেয়, জনগণ যদি সচেতন হয়, আর তারা যদি পরিবার পরিকল্পনা গ্রহণ করে, তারা যদি পরিবারকে ছোট রাখার জন্য করে, তাহলে এই ফর্মুলা কাজে দিবে। আবার খাদ্যের ক্ষেত্রে বলছে যে আমরা যদি উন্নত বীজ, সার, কীটনাশক ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ডাবল উৎপাদন হতে পারে। তো আমরা দেখো যে আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে আমরা খাদ্যে অনেক স্বয়ংসম্পন্ন। আমাদের যে হারে জনসংখ্যা বাড়ার কথা ছিল, স্বাধীনতার সময় আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি। তো 50 বছরে আমাদের জনসংখ্যা হওয়ার কথা ছিল 22 কোটি বা 25 কোটি। কিন্তু সেখানে আমরা 16 কোটির মধ্যে এখনো নিয়ন্ত্রণে রাখতেছি। কারণ আমরা জনসংখ্যা এবং পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করেছি। শোনা যায় আমার কথা? হ্যাঁ। এবং আমাদের যেখানে আমরা আগে বাংলাদেশের জনসংখ্যা 7.5 কোটি থাকলেও মানুষ কিন্তু খাদ্যের অভাব ছিল। মানুষের দুর্ভিক্ষ দেখা দিত, কার্তিক মাসে মরা মঙ্গা দেখা দিত, সেগুলি কিন্তু এখন আর নাই। কেননা আমরা এখন প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারি। আমাদের প্রচুর পরিমাণে এখন ইলিশের উৎপাদন হয়, কারণ আমরা ইলিশ মাছকে সংরক্ষণ করতে শিখেছি। আমাদের প্রচুর ফলমূল তৈরি হয়। বিশ্বের মধ্যে আমরা 3য় ফল উৎপাদনকারী দেশ, বিশ্বের মধ্যে আমরা 2য় সবজি উৎপাদনকারী দেশ। আমরা এখন আমাদের ধান চালে স্বয়ংসম্পূর্ণ। আমরা নিজেদের প্রয়োজন মিটিয়ে আমরা এখন বিদেশে রপ্তানি করি। সুতরাং ম্যালথাসের থিওরি কিন্তু এই ক্ষেত্রে ফল করেছে। অর্থাৎ এই যে গাণিতিক হার এবং জ্যামিতিক হার, সেটা ঠিক নয়। আর একটা ম্যালথাস বলছেন, উনি যখন থিওরিটা প্রদান করছেন, তখন উনি এটি কৃষিভিত্তিক সমাজের কথা মাথায় রেখে উনি এটি আলোচনা করছেন। আসলে উনি শিল্প উৎপাদন বা শিল্প বিপ্লব বা শিল্পের উন্নয়নকে উনি কিন্তু স্বীকার করেন। এটি হচ্ছে তার থিওরির একটি বড় দুর্বলতা। আরেকটি দুর্বলতা হচ্ছে যে ভোগবিলাসকে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ
ম্যালথাস তিনি খাদ্য উৎপাদনের কথা বলে মূলত মানুষের জীবনকে শুধু খাবারের সাথেই তুলনা করলে তো হবে না। মানুষ শুধু তো খাওয়ার জন্যই তো পৃথিবীতে আসে না, খাওয়ার জন্য বাঁচতে হয়, অর্থাৎ বাঁচার জন্য খেতে হয়, কিন্তু খালি যে সারাদিন সে খাবে তা তো না, সে তো অন্যান্য উৎপাদনের সাথেও জড়িত থাকবে। এই জন্য তিনি এটাকে অস্বীকার করেছেন। আর তারপর জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা উনি বলা হয়। এখন যে আধুনিক যে জন্ম নিয়ন্ত্রণের চমৎকার ব্যবস্থা আছে সারা বিশ্বে, সেটি উনি বলেন নাই, উনি শুধু প্রাকৃতিক নিয়মে জনসংখ্যা বৃদ্ধি পায় সেটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে করা যায় সেটির কথা বলেছেন। যদিও এটা কিন্তু 1798 সালের একটি থিওরি, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তারপরে উনি বলেছেন যে প্রজনন শক্তি অসীম, মানুষের প্রজনন শক্তি বা ফার্টিলিটি রেটটা অসীম, এটাও কিন্তু ঠিক না। প্রত্যেকটা মানুষের একটি প্রজননের বয়স থাকে, অনেক সময় হাই রেট থাকে, আবার আস্তে আস্তে বয়স বৃদ্ধির সাথে সাথে সেটা কমে যায়। মানুষের খাদ্যাভ্যাস, মানুষের পুষ্টি এবং শারীরিক সামর্থ্যের উপরে প্রজনন ক্ষমতা নির্ভর করে। সুতরাং উনি যে বলেছেন যে এটা অসীম, এটিও কিন্তু ঠিক না। আমরা একটু তাড়াতাড়ি যাই, আমাদের সময় একটু সংক্ষিপ্ত। তারপরে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অনুপস্থিতি, এটি উনি তার তত্ত্বে উল্লেখ করেছেন। কিন্তু আসলে একটি দেশের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা যদি অনেক ডেভেলপ হয়, তাহলে সে দেশের জনসংখ্যা বেশি হলেও আমার মনে হয় যে সেখানে কোনো দুর্ভিক্ষ বা খাদ্যের অভাব হওয়ার কথা নয়। কারণ পরিবহন ব্যবস্থা এবং যে কি বলে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, তাহলে আমার দেশের অন্য প্রোডাক্ট দিয়ে বিক্রি করেও আমি কিন্তু শুধু বিদেশ থেকে খাবার এনে আমার জনগণকে খাওয়াতে পারি। সুতরাং এটি উনি উপেক্ষা করেছেন। তারপর জনসংখ্যার স্থানান্তর এবং বন্টন তত্ত্ব উনি আলোচনা করেননি। অর্থাৎ জনসংখ্যা বেশি হলে সেই দেশের জনসংখ্যাকে দক্ষ করে, আধা দক্ষ করে, স্কিল করে আমি সেই জনসংখ্যাকে রপ্তানি করতে পারি। যেমন বাংলাদেশের প্রায় 1 কোটির উপরে মানুষ বিদেশে থাকে, 1 কোটির উপরে মানুষ বিদেশে থাকে। তারা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে এবং তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের দেশে পাঠিয়ে থাকে। সুতরাং আমাদের বৈদেশিক মুদ্রার বড় একটি সংগ্রহই হচ্ছে জনসংখ্যা রপ্তানি থেকে। সুতরাং জনসংখ্যা হলে যে সেটা বোঝা হবে তা নয়, আমরা জনসংখ্যাকে অন্য দেশে মাইগ্রেট করেও আমাদের দেশকে আরো উন্নত করতে পারি। এইটা একটি বিষয় যেটা ম্যালথাস ইগনোর করেছে। আমি পরের টপিকে চলে যাই। উনি বলছেন যে প্রাকৃতিক নিরোধী শুধু জনসংখ্যা হ্রাসের উপায়, এটি ভুল। প্রাকৃতিক নিয়মে জনসংখ্যা হ্রাসের উপায়, এটি কিন্তু উনি ভুল বলেছেন। কারণ মানুষ কিন্তু শুধু প্রাকৃতিক নিয়মে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে না। অর্থাৎ যখন একজন দম্পতির চরম প্রজনন মুহূর্ত, সেই সময়টাকেও কিন্তু আধুনিক অনেক সরঞ্জাম বা যন্ত্রপাতি এর মাধ্যমে সেই দম্পতির জনসংখ্যা নিয়ন্ত্রণ রেখেই তাদের স্বাভাবিক যৌন কার্য তারা চালাতে পারে। সুতরাং তাদের যৌন কর্ম চালাইতে গিয়ে জনসংখ্যা উৎপাদন হবে এরকম চিন্তা এখন বর্তমানে আধুনিক বিশ্বে করা যায় না। সুতরাং উনি শুধু প্রাকৃতিক নিয়মেই প্রতিরোধ করতে হবে, এই থিওরিটা এখানে, এই কনসেপ্টটি এখানে ভুল। সুতরাং ম্যালথাসের জনসংখ্যার অনেক সমালোচনা আছে, সারাদিন সমালোচনা করা যাবে, কিন্তু তার জনসংখ্যার সমালোচনার থেকে তার জনসংখ্যার তত্ত্বের যে উপকারিতা সেটি বেশি। কেননা বেশি? উনি প্রথমে বললেন যে জনসংখ্যা উৎপাদন হয় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন হয় গাণিতিক হারে। এটি কিন্তু সত্য। সত্য এই জন্য যে আমরা দেখো তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশেই এই ফর্মুলাটা কাজে লাগে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু খাদ্য সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আরেকটা জিনিস উনি বলছেন যে সেটি দেখো যে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে দুইটি উপায়ে, প্রাকৃতিক উপায়ে এবং প্রতিরোধমূলক উপায়ে। তো আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলিতে আমরা তাকালে কিন্তু এই দুটি দেখতে পাই। সেখানে প্রচুর পরিমাণে খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, মারামারি, তারপরে তোমার রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এগুলি দেখা যায়, এবং নদী ভাঙন, ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, অগ্নুৎপাত, পাহাড় ধস, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এটি কিন্তু ম্যালথাস সেই আজ থেকে 200-300 বছর আগে বলে গেছে। তো এটি কিন্তু এখনো কার্যকর, এবং উনি সবচেয়ে বড় যেটি তার অবদান সেটি হচ্ছে যে ম্যালথাস সর্বপ্রথম বিজ্ঞানীদের জন্য, জনবিজ্ঞানীদের জন্য একটি চমৎকার থিওরি প্রদান করে গেছে, যে থিওরির উপর ভিত্তি করে জনসংখ্যা তত্ত্বকে একটি আধুনিক উপায়ে আমরা দেখতে পারি, এবং তার তত্ত্বের উপরে ভিত্তি করে পরবর্তী বিজ্ঞানীগণ আরো সুন্দর সুন্দর থিওরি প্রদান করেছে। এটি হচ্ছে একটি বিষয়। এখন আমরা যদি একটু আলোচনা করি যে ম্যালথাসের এই জনসংখ্যা তত্ত্ব বাংলাদেশের মতো দেশের জন্য কতটুকু প্রযোজ্য। হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন, অবশ্যই খুবই ভালো, কারণ ম্যালথাসের এই জনসংখ্যা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের জন্য খুবই কার্যকরী এবং গ্রহণযোগ্য একটি নির্দেশনা। এই নির্দেশনাটা এইরকম যে তৃতীয় বিশ্বের দেশগুলি লাইক বাংলাদেশের মতো দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে গাণিতিক হারে। প্রতি 25 বছর পর পর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দুঃখিত, জ্যামিতিক হারে প্রতি 25 বছর পর পর ডাবল হয়ে যাচ্ছে। আর খাদ্য উৎপাদন সেই অনুপাতে স্লোলি আগাচ্ছে, এবং তৃতীয় বিশ্বের দেশগুলিতে মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক অস্থিরতা, রাহাজানি এগুলি আছে, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়েও বেশ উদাসীনতা দেখা যায় জনগণের মধ্যে। সুতরাং তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশের মতো দেশগুলিতে ম্যালথাসের এই জনসংখ্যা তত্ত্বটি খুবই কার্যকরী। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ছিল আজকে আমাদের আলোচনা 9 নভেম্বর 2020 বিএসএস অনার্স সেকেন্ড ইয়ার বিষয় কোড 208 চ্যাপ্টার 4 থেকে আমাদের আজকে আলোচনা কি থিওরিজ অফ পপুলেশন। এর মধ্যে আমরা সাবটাইটেল হিসাবে বা আমাদের আজকের প্রথম ক্লাস হিসাবে পড়লাম ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন। আমার মনে হয় যে ম্যালথাসের এই জনসংখ্যা তত্ত্বটি তোমাদের কাছে একদমই পরিষ্কার, ক্লিয়ার। কোনো প্রশ্ন, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্স বা ইনবক্সে আমাকে নক করবে। আমি আমার নলেজ, জ্ঞান দিয়ে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, সৎ থাকবে এবং সত্যবাদী হবে, মাদক থেকে দূরে থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডক্টর হাসান আল পাকা। থ্যাংক ইউ।